না দেওয়া কোনো জখম ভবিষ্যতে গিয়ে মারাত্মক হতে পারে, কিন্তু সাহসের সঙ্গে নেওয়া পদক্ষেপ যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারে। ইন্সপেক্টর, সব মিলিয়ে প্রায় 3 লাখ টাকার ক্যাশ চুরি হয়েছে। আর কিছু গয়নাও চুরি হয়েছে। প্রায় 4 লাখ টাকার গয়না ছিল ইন্সপেক্টর। এর বাইরে আর কিছু? না, আর কিছু নয়। আচ্ছা নরেশ বাবু, আপনি অথবা শোভাদেবী, আপনি অথবা আপনাদের মেয়ে রত্না, আপনারা হামলাকারীদের চিনতে পারবেন? না, প্রথমত অন্ধকার ছিল, আর 4 জনেরই মুখটা ঢাকা ছিল। ক্যাশ কিছু না হলেও 4 লাখ টাকা ছিল। লকারটা ভাঙা, ওর মধ্যে কোনো জুয়েলারি ছিল? হ্যাঁ ইন্সপেক্টর, অবশ্যই ছিল। ভ্যালু? ভ্যালু তো এক্স্যাক্টলি আমি জানি না, আমার স্ত্রী আপনাকে বলতে পারবে। আপনি বা আপনার স্ত্রী হামলাকারীদের দেখেছিলেন? না, আমরা কাউকে দেখিনি, কাউকে না। কিছু ঘটেছিল, আর যা ঘটেছিল তা এক আতঙ্কের নিস্তব্ধতায় ঘেরা ছিল। এমন এক নিস্তব্ধতা যার আড়ালে লুকিয়ে থাকা অপরাধ যেন নিস্তার পেয়ে যাচ্ছিল। খবর কি? আবহাওয়া কেমন? আগের মতোই। কেউ পুলিশকে কিছু বলতে পারছে না। পুলিশ তোমাকে আবার ফোন করেছিল? হ্যাঁ। মানে পুলিশের সন্দেহ হয়েছে। কেউ কিছু বলেছে নাকি? না, কেউ জানে না, কেউ মুখ দেখতে পায়নি, কেউই বলছে না। তুমি টেনশন নিও না, সব ঠিক আছে। এই ছায়া আরো লম্বা হতে চলেছিল। ঘন অন্ধকারে অপরাধী আরো মারাত্মক হয়ে উঠছিল, লাগামহীন হতে চলেছিল। চালু হয়েছে। কাঞ্চন, আমি পুলিশকে ফোন করছি, আর হাসপাতালেও। আমরা বলবো যে কি হয়েছিল, কিন্তু যেটুকু দরকার সেটুকুই। তাই তো ঠিক বলছি তো আমি? মানে বুঝতে পারছো তো? পুলিশ কন্ট্রোল রুম, বলুন কি সাহায্য করতে পারি আপনার? এই যে শুনছো, চাটা খেয়ে যাও। না, আর্জেন্ট বেরোতে হবে। এক্স্যাক্টলি স্ট্যাটাস কি? কোনো ক্যাজুয়ালিটি? স্যার, এখন অবধি কোনো ক্যাজুয়ালিটির রিপোর্ট নেই। আমি 10 মিনিটে সূর্যনগর পৌঁছচ্ছি, যেখান থেকে ফোন এসেছিল। আমিও 15 মিনিটে ঢুকছি। স্যার, অ্যাম্বুলেন্স আর আমাদের টিম পৌঁছে গেছে। মীরাও লোকেশনে রয়েছে। হাইওয়ে থেকে 30 কিলোমিটার দূরে এখানে একটা ছিনতাই হয়েছে, আমাদের ফোর্স এখানে প্রেজেন্ট।
স্যার ভিকটিম সিনিয়র সিটিজেন সতীশ চৌধুরী ওর নাম। এই অ্যাটাকটায় উনি ভীষণভাবে আঘাত পেয়েছেন। ওনার ছেলে হচ্ছে জিতেন্দ্র চৌধুরী, ও আঘাত পেয়েছে স্যার, ওর ফার্স্ট এইড চলছে। কেউ কিছু বললো কি হয়েছে বা কি করে হয়েছে? না স্যার, শকের মধ্যে আছে। আমাদের টিম বাড়িটাকে স্ক্যান করে দেখছে। হামলাকারীরা বাড়িটাকে পুরো তছনছ করে দিয়েছে। স্যার মেইন গেটে কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন নেই, কিন্তু কিচেনের গ্রিলটা ভাঙা রয়েছে। এত ভয়ঙ্কর অবস্থা, ভিকটিমরা যেভাবে অ্যাটাকড হয়েছে, মনে হচ্ছে না কোনো একজনের কাজ, এটা একজনের বেশি। সিচুয়েশন কি? স্যার সিচুয়েশন এখন অবধি ক্লিয়ার নয় যে কাল রাতে এখানে কি হয়েছিল। ভিকটিমসরা এখন অবধি কিচ্ছু বলেনি। মনে হচ্ছে কিচেনের গ্রিল ভেঙে অ্যাটাকার্সরা ঘরের ভেতর ঢুকেছিল স্যার। স্যার আঘাত পেয়েছে সতীশ চৌধুরী আর ওনার ছেলে জিতেন্দ্র চৌধুরী। এই দুজন ছাড়া জিতেন্দ্রর ওয়াইফ কাঞ্চন চৌধুরী বাড়িতে ছিল, কিন্তু স্যার ও মুখ খুলছে না। এই চুপ থাকা নিস্তব্ধতা মানা যাবে না, তিনজনকেই বলতে হবে। আচ্ছা এটা বলুন, কতজন লোক ছিল? স্যার আমার বাবা কেমন আছে? হসপিটালে আছেন, ডোন্ট ওয়ারি, ওনাকে দেখা হচ্ছে। দেখুন আমাদের কন্ট্রোল রুমে ফোন এসেছিল যে আপনার বাড়িতে হামলা হয়েছে। কতজন লোক ছিল? স্যার বাড়িতে কোনো মোবাইল ফোনও পাইনি, গাড়ির চাবিও পাইনি, কিন্তু কম্পাউন্ডে গাড়ির চাকার দাগ দেখেছি। এই দেখুন। ওরা কি গাড়ি করে এসেছিল? আগে জানি না স্যার। আর আপনার গাড়ি? মনে হয় ওরা নিয়ে গেছে, চাবিটা ওখানে লাগানো ছিল। গাড়ির নাম্বারটা দিন। আমাদের যোধপুর থেকে বাইরে বেরোনোর যত এক্সিট পয়েন্ট রয়েছে সবকটায় চেকপোস্ট বসিয়ে দাও। একটা হোয়াইট সিডান, নাম্বার হলো RJ1457XA। স্যার মনে হয় ওরা তিনজন ছিল, শিওর করে বলতে পারবো না। এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার আমি কনস্ট্রাকশন বিজনেসম্যান, আমার অফিসটা কান্তি রোডের মধ্যে পড়ে। আমার ওয়াইফ কাঞ্চন একজন ডক্টর, জেনারেল ফিজিশিয়ান। কাঞ্চনের ক্লিনিকটা আমার কনস্ট্রাকশন অফিসের একদমই পাশে। রোজকার মতন আমি ওকে পিক করলাম আর বাড়ি পৌঁছে গেলাম। ম্যাডাম রান্না হয়ে গেছে, আমি যাব? খাবারটা টেবিলে বেড়ে দাও, তারপর চলে যেও, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। তৃষা, বাবা, জিতেন্দ্র, তাড়াতাড়ি এসো, খাবার রেডি হয়ে গেছে। তো ওই নদীর পাশে যে কালো নদীটা ছিল, ওর পাশে একটা পাহাড় ছিল, আর সেই পাহাড়ে রাজার একটা প্রাসাদ ছিল। দাদু তারপর কি হলো? একদিন হলো কি, রাজা প্রাসাদের বাইরে এলো। ওই প্রাসাদে একটা পাখি বাস করতো। সে এসে রাজাকে বলল যে রাজা, কিন্তু মা আমাকে তো যেতেই হবে, দাদুর গল্প তো এখনো কতটা বাকি আছে। এখন না তৃষা, কাল স্কুল আছে, লেট হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। কিন্তু মা আমাকে তো জানতেই হবে যে গল্পটার শেষে কি হলো। তৃষা কাল শুনে নেবে, চলো এখন গুড নাইট। না মা, বাবা। হ্যাঁ সোনা, তুমি প্লিজ মাকে একটু বোঝাও না, আমি দাদুর কাছে গল্পটা শুনেই চলে আসবো। আরে সোনা, দাদুর কাছ থেকে গল্প তুমি কালকে শুনবে, অনেক রাত হয়ে গেছে, এখন তোমার ঘুমানোর সময়। সবাই ঘুমিয়ে পড়েছিল। তারপর রাত্রি প্রায় 2:30 নাগাদ আমি কিছুটা শুনলাম। সেই সময় ঘড়ি দেখেছিলেন? দেখেছিলাম। আমি কিচেনে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেলাম। স্যার আমার মনে হয় বাবা ওই আওয়াজটা শুনেছে। কারণ কি, পরে যখন আমি বাবার ঘরে গেলাম, বাবা বিছানায় না নিচে পড়েছিল।
এখানে কে? বাবা চিৎকার যেই শুনলাম আমি উঠে গিয়ে দেখলাম বাবা রাতে ঘরে দরজা বন্ধ করেই ঘুমোতো, কিন্তু আমি দরজাটা খোলা দেখলাম তখন আমি অবাক হয়ে গেলাম। বাবা, বাবা, কাঞ্চন! যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমাকেও বাবার মতন বেঁধে রেখেছে, আর কাঞ্চনকেও। যদি মুখ থেকে এক ফোঁটা আওয়াজ বেরোয় না, তাহলে তোমার বউয়ের গলাটা কেটে দেব, তারপর বুড়োটাকে মাঝখান থেকে ছিঁড়ে দেব। বাবা হয়তো তোমার। বলো, টাকা কোথায় আছে? কোথায় আছে টাকা? কাছে নেই, কখনো বাড়িতে রাখি না। এখনো তোমাদের সাথে আমরা ভালো ব্যবহার করছি, টাকা দিয়ে দাও, ছেড়ে দেবো। সত্যি বলছি, টাকা নেই আমার কাছে, নেই টাকা। তোমাদের মতো বিল্ডারদের কাছে টাকা নেই, তাহলে ভিখিরিদের কাছে টাকা থাকবে নাকি? না, দিচ্ছি। বেডরুম, বিছানার নিচে সুটকেসটা রাখা আছে। ঠিক সময় মুখ খুলেছে। চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছিল তখন যে আমাদের মেয়ে তৃষা কোথায় ছিল। ভয় পেয়ে শুধু এটাই ভাবছিলাম যে ওরা তৃষার সাথে কি করেছে এমন। তারপর ওরা চলে গেল, এই হুমকি দিয়ে গেল যে যদি আমরা কোনো চালাকি করি তাহলে ওরা ফিরে এসে আমাদের সবাইকে মেরে দেবে। সবার মোবাইলগুলো নিয়ে নাও। সবার মোবাইলগুলো কোথায়? আরেকটা দরকারি কথা, আমাদের ধরানোর কথা ভেবও না। পুলিশকে ফোন করে যদি কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করো, তোমাদের তিনজনকে কুচি কুচি করব আর কুকুরকে খাইয়ে দেব। আমি বুঝতেই পেরেছিলাম যে ওরা আমার গাড়িটা নিয়ে যাচ্ছিল। ওই সময় আমার মনের মধ্যে একটাই দুশ্চিন্তা হচ্ছিল যে তৃষা, আমাদের মেয়ে তৃষা, তৃষা কোথায়? জানি না, আমি জানি না। বাবাকে দেখো, আমি তৃষাকে দেখছি। বাবা, তৃষা, তৃষা, বাবা তুই কোথায়? তৃষা কোথায় তুই? তৃষা, তৃষা কোথায়? তৃষা কোথায়? তৃষা, 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 তৃষা কোথায় তুই? তৃষা, তৃষা, বাবা তুই কোথায়? তৃষা, 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 ওরা নিয়ে গেছে ওকে, ওরা নিয়ে গেছে। তৃষা কোথাও নেই। তৃষা, তৃষা কোথায় তো?
তৃষা কি? তৃষা কোথায় নিয়ে গেল? ও মা, বাবা, এই তো আমাদের মেয়ের আওয়াজ শুনতে পেয়েছি। বাবা, তৃষা 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 মা, তৃষা মা, বাবা, তৃষা তৃষা কিছু হয়নি, কিছু হয়নি, কাঁদে না। আসো, সব ঠিক আছে, সবাই ঠিক আছি আমরা, একদম কাঁদে না। তৃষা ওর মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিল, আরও উঠল আর দেখতে পেল যে কাঞ্চন ওদের সাথে লড়াই করছিল। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, ছেড়ে দাও আমাকে। চুপ করো, নাহলে আমরা তোমায় মেরে দেব। স্যার, সমস্ত চেকপোস্টে পুলিশ লাগিয়ে দিয়েছে স্যার, কিন্তু গাড়ি এখন অব্দি স্পট করা যায়নি। কার কোনো না কোনো সিসিটিভির সামনে দিয়ে পাস করেছে, সবার ফুটেজ চাও। স্যার, এখানে একটা সমস্যা হয়েছে, এই জায়গাটা স্টেট হাইওয়ের সঙ্গে কানেক্টেড। যদি ওরা হাইওয়ে দিয়ে গিয়ে থাকে তাহলে আমরা কোনো ফুটেজ পাবো না। ঠিক আছে, যেখান থেকে পসিবল চেয়ে পাঠাও। হ্যাঁ স্যার। জিতেন বাবু, হ্যাঁ বলছিলেন যে ওরা তিনজন ছিল, রাইট? স্যার, মনে হচ্ছিল তো এমনই। সবাই নিজেদের মুখ ঢেকে রেখেছিল কাপড় দিয়ে। আপনি ওদের কোনো ডিটেলস বলতে পারেন? হাইট, এজ, জামা কাপড় ইত্যাদি? চেষ্টা করব স্যার। দেখুন, আমি বুঝতে পারছি যে এখন আপনারা মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু যত তাড়াতাড়ি আপনি ডিটেলস দেবেন তত তাড়াতাড়ি আমরা লক্ষ্য স্থির করতে পারবো। এক একটা মুহূর্তই আমাদের কাছে দামি। ইন্সপেক্টর স্যার, প্লিজ যত তাড়াতাড়ি ধরুন ওদেরকে, ছাড়বেন না ওদেরকে। ওরা যেটা করেছে সেটা তিনজন না, চারজন ছিল। যা কিছু হয়েছে আমি ইন্সপেক্টরকে বলে দিয়েছি। কাঞ্চন, কাঞ্চন, আপনি এইমাত্র বললেন তিনজন নয়, চারজন। 3 আর 4-এর মধ্যে কি পার্থক্য? ওরা আমাদের বাড়িতে এসে লুট করে গেল, আমার বাবাকে এত খারাপভাবে আঘাত করলো। স্যার, এখন আমি আর আমার স্ত্রী হসপিটালে গিয়ে বাবাকে দেখতে চাই। জিতেন্দ্রবাবু, আমার এক্ষুনি হসপিটালে কথা হয়েছে, আপনার বাবা আউট অফ ডেঞ্জার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই স্যার? আমার মেয়ে তৃষার আতঙ্ক কাটেনি। স্যার, এই সময় আমরা হসপিটাল যেতে চাই স্যার। এই মুহূর্তে শকে শুধু আপনার মেয়ে নয়, আপনার স্ত্রীও। আর উনি হয়তো এমন কিছু জানেন যেটা জানলে এনকোয়ারিতে সাহায্য হবে। আমি এটা চাই যে ও চারজন খুব তাড়াতাড়ি ধরা পড়ুক, আর এমন একটা শাস্তি পাক যেটা সব থেকে ভয়ানক হবে। ইন্সপেক্টর স্যার, ওরা চারজন ছিল, কারণ আমি যখন ঘর থেকে বেরোলাম তখন আমি বাবার ঘরে গিয়ে ওদের মধ্যে একজনকে দেখে নিয়েছিলাম। কাঞ্চন! কাঞ্চন! জিতেন্দ্র! 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 বাবা! বাবা! ভালো করে বাঁধ। চুপ করো, নাহলে আমরা তোমায় মেরে দেব।
ইন্সপেক্টর স্যার, ওরা 4 জন ছিল, আর ওরা 4 জন মিলে আমাকে রেপ করেছে। আমি রিকোয়েস্ট করছি ওদেরকে ধরুন আর 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 ফাঁসির শাস্তি দিয়ে দিন প্লিজ। এই ব্যাপারটা যেন সমাজের সামনে না আসে। সমাজকে গুলি মারুন জিতেন বাবু। এই মুহূর্তে আপনি আপনার স্ত্রীর খেয়াল রাখুন। আপনার স্ত্রী অত্যন্ত সাহসী, যে নিজের উপর হওয়া অত্যাচারকে লুকানোর বদলে তাকে সামনে আনতে চাইছে। আমরা প্রতিজ্ঞা করছি ডক্টর কাঞ্চন, আপনি ন্যায় পাবেন। যারা আপনার সঙ্গে অপরাধ করেছে তারা সাজা পাবেই। ওদের মধ্যে 2 জনের মুখ আমি একটু হলেও দেখেছি। আমি বলতে পারবো ওরা কিরকম দেখতে, কিন্তু প্লিজ প্লিজ 4 জনকেই ধরে ফেলুন। আমাদের পক্ষে খুব ভালো হবে যদি আপনি ওদের মুখটা ডেসক্রাইব করেন। আর একটা কথা ডক্টর কাঞ্চন, এই মুহূর্তে আপনাকে মেডিকেল টেস্টের জন্য যেতে হবে। আই নো স্যার, আই এম আ ডক্টর। আমার তো শুনে লোম পর্যন্ত খাড়া হয়ে গিয়েছিল। আমার তো এখন বড় সাহেবের সঙ্গে দেখা করা দরকার। দেখা তো অবশ্যই করবে, তবে তার আগে তোমায় কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। নাম কি বললে তোমার? বান্না। সকাল 6:30টার সময় আসি, দুপুর 3টের সময় বেরিয়ে যাই ম্যাডাম। কাল কখন গেছিলে? 3টের সময়। কাকে বলেছো যে স্যারের কাছে ক্যাশ থাকে? কেউই জানতো না ম্যাডাম, আমিও তো জানতাম না। তোমার স্বামী আছে তো? আগে হ্যাঁ। কি করে? এই ছোটখাটো কাজ করে। এই ছেলেটার সাথে তোমার চক্কর চলছে? না না ম্যাডাম। তুমিই করেছো না ওর সাথে মিলে করেছো? না ম্যাডাম, ও একা করেছে? আমি কিচ্ছু জানি না ম্যাডাম। চলো ফোন নাম্বার দাও নিজের। ফোন? হ্যাঁ ফোন দাও। অন্য নাম্বারও দাও। একটাই নাম্বার। তাড়াতাড়ি দাও। স্যার, আমি কনস্ট্রাকশন বিজনেসম্যান, আর অনেকেই জানে যে আমাদের এই লাইনে ক্যাশ ট্রানজাকশন হয়। আপনার বাড়িতে ক্যাশ থাকে? হ্যাঁ স্যার। কত ক্যাশ ছিল ওই সুটকেসে? তাও ধরুন 15 লাখ। এই পরিমাণ ক্যাশটা কবে থেকে ছিল? মানে কালকে এসেছিল না আগে থেকে ছিল? মোটামুটি 1 সপ্তাহ ধরে। কারোর সঙ্গে কোনো শত্রুতা? স্যার, এমন কোনো শত্রু নেই যে আমাদের এত কিছু করে ফেলবে। এই যে আপনাদের চাকর মান্না আর কাজের মেয়ে রজনী, ওদের সঙ্গে কোনো রকম প্রবলেম, কোনো সন্দেহ? না স্যার, অনেক বছর ধরে আমাদের বাড়িতে কাজ করে, ওর উপর তো কোনো সন্দেহ নেই। স্যার, আমি বড় সাহেবের দেখাশোনা করি, 6 বছর ধরে কাজ করছি। আমি এরম কাজ কেন করব? টাকার জন্য। ওই 4 জন কে ছিল? তুই চিনতিস না ভাড়া করেছিলিস? আমি এরম কাজ করতেই পারি না। সাহেবদের জিজ্ঞেস করুন, আমি এই কাজ করতেই পারি না। তোর মুখে লেখা আছে যে তুই করতে পারিস না? না স্যার। তুই এমনি বলবি নাকি মার খেয়ে বলবি সেটা বল। আমি সত্যি বলছি। এই অমিত, আপনাদের বাড়ি কলোনির একদম শেষে, আর আপনার বাড়ির সামনে শুধু খালি প্লটস। স্যার এই এলাকায় কোনো ওয়াচম্যান নেই, আশেপাশে সব ইন্ডিপেন্ডেন্ট বাংলোই রয়েছে। আপনাদের কলোনিতে কোনো ওয়াচম্যান নেই না? আশেপাশের বাংলোতে কোনো সিসিটিভি ক্যামেরা? আর আপনার বাড়ি থেকে হাইওয়ে জাস্ট 10 মিনিটের দূরত্ব, আর আপনার বাড়িতে এই পরিমাণ ক্যাশ। আমার মনে হচ্ছে না কেউ বা ওরা জাস্ট চান্স নিয়েছে, মনে হচ্ছে কোনো গ্যাংয়ের কাজ, যারা খুব ভাবনা চিন্তা করে পুরো প্ল্যানিং করে আপনার বাড়িটাকে নিশানা করেছে। একটু মনে করবার চেষ্টা করে আমাকে বলুন তো, কখনো কারোর সঙ্গে কোনো শত্রুতা যে এই কাজটা করতে পারে? মনে রাখবেন, তার উদ্দেশ্য শুধু চুরি ছিল না। তুমি চেঞ্জ করতে পারো কাঞ্চন, আর তোমার জামা কাপড় পুলিশকে দিতে হবে ইন্সপেকশনের জন্য। প্রসিডিওর তো তুমি জানোই। আই এম সরি কাঞ্চন, তোমার সাথে এরকম হয়ে গেল। বাবা, তৃষা কেমন আছে? আর জিতু? দুজনেই ঠিক আছে। তৃষা বাড়িতে রজনীর কাছে, আর জিতেন্দ্র পুলিশ স্টেশন গেছে। আর মা, তুমি তো ঠিক আছো না? তোমার কোনো আঘাত লাগেনি তো? না বাবা। মুখটা ওই একটু রাফ ছিল, হালকা হালকা দাড়ি ছিল লোকটার। চোখ কিরম ছিল? বড় বড় কালো চোখ ছিল, মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল। কালারটা মনে নেই স্যার, একটু ওই
মাথার পিছন দিয়ে পেঁচানো ছিল কাপড়টা, মুখের এইটুকু পোর্শন ঢাকা ছিল। ওর মুখে শুধু এইটুকুই দেখতে পেরেছিলাম যখন যখন কাপড়টা সরে গেছিল। স্যার, আপনারা ওদের ধরে ফেলবেন না, ওই চারজনকে? অবশ্যই ডক্টর কাঞ্চন, এই ছবিগুলো ওদের ধরতে আমাদের সাহায্য করবে। স্যার, আরেকটা কথা ছিল, জানি না আমার হাজবেন্ড আপনাকে বলেছে কিনা। কি ডক্টর কাঞ্চন, এই রেপ ছাড়া আর কোন কথা আছে যেটা আপনার হাজবেন্ড আমাদের বলেনি? না না স্যার, সেরকম কোনো কথা না। আসলে একটা কথা যেটা হয়তো আমার হাজবেন্ড মিস আউট করে গেছে, ওই চারজনের মধ্যে যে সবার প্রথমে আমার রেপ করেছিল, এই লোকটা, এর আওয়াজ আমি চিনতে পারবো। হয়তো ওই চারজনের লিডার এই ছিল, কিন্তু ওর বলার ধরন শুনে মনে হচ্ছিল না এখানকার। চুপ করো, নাহলে আমরা তোমায় মেরে দেব। হয়তো বেঙ্গল সাইডের হবে, হয়তো বাঙালি হবে। এই ইনফরমেশন আমাদের খুব হেল্প করবে। ডক্টর কাঞ্চন, এরকম আরো কিছু আছে কি যেটা আপনার হাজবেন্ড আমাদের বলতে ভুলে গেছেন? একটু দেখুন, এরকম আরো কিছু আছে কি যেটা আপনার হাজবেন্ড আমাদের বলতে ভুলে গেছেন? একটু ভেবে দেখুন। স্যার, কাঞ্চন দেবীর সিম কার্ডের লোকেশন নানানগর বলছে, এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। জিতেন্দ্রবাবুর গাড়িও আমরা ওখানেই পেয়েছি। স্যার, গাড়িটা পাওয়া গেছে। মনে হচ্ছে অপরাধীরা গাড়িটা ফেলে পালিয়েছে। এটা হলো ওই চারজনের মধ্যে দুজনের স্কেচেস। এই লোকটা বাংলা ভাষায় কথা বলে। স্যার, আমি রানানগরের পঞ্চায়েত প্রধানকে খবর পাঠিয়েছি, ও গ্রামের লোকেদের একত্রিত করছে। এরা জানতো যে গাড়ি নিয়ে এরা বেশি দূর এগোতে পারবে না, এই জন্য গাড়িটা এখানে পার্ক করে দিয়ে চাবিটা রেখে গেছে। গাড়ির কাছ থেকে 3টে সিম কার্ড পাওয়া গেছে। দেখো তো, এই 3টে সিম কার্ড সতীশ চৌধুরী, জিতেন চৌধুরী আর ডক্টর কাঞ্চনের হতেও পারে। লোকগুলো অত্যন্ত ধূর্ত। ওরা জানতো যে কার আর সেলফোন যদি সঙ্গে নিয়ে যায় তাহলে ভিকটিমদের আমাদের কাছে পৌঁছতে সময় লাগবে। জগৎ, ফরেনসিক টিম ডেকে নিয়ে কারটাকে স্ক্যান করাও। সবার আগে ফিঙ্গারপ্রিন্টস হিস্ট্রি শিটারদের সঙ্গে ম্যাচ করাও। ওকে স্যার। মীরা, তুমি জগতের সঙ্গে গ্রামে গিয়ে খোঁজ নাও যে ওদের সঙ্গে গ্রামের কোনো সম্পর্ক আছে কিনা, নাকি গাড়ি এমনি ফেলে রেখে গেছে। তোরা কিচ্ছু বলতে বুঝলি? ওই চারজন হামলাকারী দুজনের সাথে এই ছবি দুটোর মিল রয়েছে, আর এর মধ্যে এইটা বাঙালিদের মতোই কথা বলে, হয়তো বাঙালি হবে। না ম্যাডাম, এই লোকগুলো যে গাড়িটা চুরি করেছিল, গাড়িটা মোটামুটি 1 কিলোমিটার দূরত্বে পাওয়া গেছে। মানে হতে পারে এই চারজন এই গ্রামেরই বাসিন্দা, কারোর বাড়িতে হয়তো লুকিয়ে আছে। প্রত্যেকটা ঘরের তল্লাশি করুন। আমি এই কথাটা বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমাদের গ্রামে এরকম কোনো লোকই নেই যে এই লোকগুলোকে আশ্রয় দেবে। দেখুন, আমরা আপনাদের উপর সন্দেহ করছি না, কিন্তু এটা আমাদের ডিউটি যে আমরা চারজনকে খুঁজে বার করি। যেমন হতে পারে এই গ্রামেতেই ওরা লুকিয়ে আছে। যেরকম আপনি বলবেন সেরকমই করব। স্যার, 3টে সিম কার্ডই 3 জন ভিকটিমের, জিতেন্দ্র চৌধুরী, সতীশ চৌধুরী আর ডক্টর কাঞ্চন চৌধুরী। এক্সপেক্টেড। ওই হামলাকারীরা আমাদের ঘেঁটে দিতে চেয়েছিল, তবে ইনস্ট্রুমেন্টগুলো এখনো বোধহয় ওদের কাছেই আছে। একটা কাজ করো, IMEI নাম্বার ট্র্যাক করো। স্যার, যখনই জানতে পারলাম যে সিম কার্ডগুলো ভিকটিমদের, আমি তখনই ট্র্যাকিং এর জন্য পাঠিয়ে দিয়েছি। গুড। আর স্যার, ওই দুজন চাকর যারা ছিল ওখানে, দুজনের রেকর্ডও একদম পরিষ্কার। কিছু তো অপরিষ্কার আছে, খুবই ধোঁয়াশা। আচ্ছা, একটা কাজ করো যাক, জিতেন চৌধুরীর ব্যাকগ্রাউন্ড চেক করো। বিজনেস লস, শত্রুতা, ইন্স্যুরেন্সের মামলা, সবকিছু। একটা জিনিসও না ছেড়ে যায়। এই চারজন হামলাকারী ফেরারি। হতে পারে যে এই খেলাটা ভেতরের লোকই খেলেছে, কারণ এই চারজনের মধ্যে একজনের মুখ দেখা গেছিল। এই কারণে ডাকাতির সময় ওই চারজনই ডক্টর কাঞ্চনের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এই কথাটা জিতেন্দ্র চৌধুরী আমাদের থেকে লুকোনোর চেষ্টা করছিল, সমাজের ভয়। সমাজের ভয় তো একটা বাহানাও হতে পারে। লোকে একটা মিথ্যে লুকোনোর জন্য 100টা মিথ্যে বলতে পারে। এলাকার ভেতর যত হিস্ট্রি শিটার আছে তাদের উঠাও, ভেতরে ঢোকাও আর সত্যি বার করো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ গোবিন্দ, বল। আমার ফোন ধরছিস না তুই? মনে হচ্ছে তোকেও এবার ওঠাতে হবে। আমি কোনো অজুহাত চাই না, কাজের খবর চাই। কালকে সকালে তুই আমার সাথে দেখা কর, নইলে তোর মজা দেখিয়ে দেব। আগে ঠিক আছে, ওকে।
কাঞ্চন, আমি যাওয়ার সময় বাবাকে লাঞ্চটা দিয়ে দেবো। না, আমি চলে যাচ্ছি। তৃষা তাছাড়াও সকাল থেকে বাবার সাথেই আছে, ওনার সাথে দেখাও হয়ে যাবে, আর আমি ওখান থেকে ক্লিনিক চলে যাব। কিছুদিনের জন্য ছুটি কেন নিচ্ছ না? আমার পেশেন্টদের আমাকে প্রয়োজন জিতেন্দ্র, আর সত্যি বলতে এই মুহূর্তে আমারও ওনাদেরকে প্রয়োজন। ওরাই আমাকে এসব ভুলতে সাহায্য করবে, তাই না? সরি বলার ছিল যে আমি তোমায় বলে ফেললাম এই যে কথাটাকে এখানেই ভুলে যাও। পুলিশকে কিছু বলবো না, তাই তো? এটা আমার দ্বারা কখনোই হয় না জিতেন্দ্র। কেউ আমাদের বাড়িতে ঢুকবে, যা ইচ্ছে হবে তাই করবে, বেরিয়ে যাবে, আর আমি চুপ করে থাকবো। এই চুপ থাকাটা আমার দ্বারা হয় না। তোকে বলেছি না ফোন করবি না? আরে তোর মনের মতো খবর, তাই ফোন করেছি। আরে তাড়াতাড়ি বল, ফোন বন্ধ করতে হবে। ইনফরমেশন এসছে, কেসটা যেটা হয়েছে একটু ঘেটে গেছে। এখন রেডারে আছো, বাইরে বেরিয়ে আসো, ভিতরে খুব গরম। তুই ডিরেক্ট ইনফরমেশন পেয়েছিস? আমি কি স্বপ্ন দেখে বলছি? এখন চলো, রাখছি আমি, আমারও ফোন বন্ধ করতে হবে। এই শোন, আন্ডারগ্রাউন্ড হওয়ার সময় এসছি, পালাতে হবে। কেন, তুই কোনো খবর পেলি নাকি? তুই না বেশি প্রশ্ন করিস না, বেরোতে হবে তো বেরোতেই হবে। আরে দাদা, কিছু তো বলো, কি জেনেছো তুমি? পুলিশ খুঁজে বেড়াচ্ছে আমাদের পাগলের মতো। দাদা, খবরটা সত্যি। শোন, সবাই আলাদা আলাদা যাবে, সবার মোবাইল বন্ধ থাকবে, কেউ মোবাইল চালু করবে না, রাস্তায় কেউ কারোর সঙ্গে কথা বলবে না, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে দাদা, চলো জিনিস নাও। চলো। ঠিক আছে, চলো। কে কাকে বার্তা পাঠাচ্ছিল? তারা কারা ছিল যারা এই চারজনকে এরকম গুরুতর অপরাধ করার পর পালাতে সাহায্য করছিল? এমনটা মনে হচ্ছিল যে এই চারজন লাগামহীন ক্রিমিনালের কোনো কোঅর্ডিনেটর রয়েছে, কোনো মাস্টার মাইন্ড আছে। একটাও না? না স্যার, একটাও না। আমাদের ফরেনসিক টিম ওই কার্ডটাকে স্ক্যান করেছে, 4টে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, কিন্তু এই 4টে আমাদের হিস্ট্রি সিটারদের ডেটাবেসের সাথে ম্যাচ করছে না স্যার। স্যার, 35টা গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ হয়, ছোট বড় সব। রিটায়ার্ড ডাকাতদেরও প্রশ্ন করা হয়, সমস্ত নেটওয়ার্ক ট্যাপ করা হয়, কোথাও কিচ্ছু জানা যাচ্ছে না। আর ওই যে বাংলায় কথা বলার নমুনা, তাতেও কোনো লাভ হলো না স্যার। আমি তো যোধপুর, জয়সারমেল আর জয়পুর সব জায়গায় ঘুরেছি, কিন্তু এদের কেউ চেনে না। বাঙালি টাইপের ছিল, সেটাও খোঁজ নিয়েছি। এখানে পাশের বস্তিতে অনেক বাঙালিরা থাকে, তাদেরকেও জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ চেনে না এদের। লুটপাট হয়েছে, মারপিট হয়েছে, গ্যাং রেপ হয়েছে, কেউ তো করেছে এটা, কোনো লোক তো হবে। জিতেনের ব্যাকগ্রাউন্ড থেকে কিছু পেলে? অ্যাকচুয়ালি নো স্যার, সন্দেহ করার মতো কিছুই সামনে আসছে না। আর এই চারজনও সামনে আসছে না, এর মানে তো এটা নয় যে এই চারজন নেই। স্যার আউট অফ স্টেটের গ্যাংও তো হতে পারে, হয়তো এই কাজটার জন্য তাদেরকে আনা হয়েছিল বেঙ্গল থেকে। হয়তো 3 জন ছিল স্যার, শিওর কিছু বলতে পারছি না। 3 না 4 জন ছিল। অন্য ভাষায় কথা বলছে, তার মানে অন্য স্টেটেই কানেকশন থাকবে, কিন্তু এটা প্রয়োজনীয় নয়। শোনো স্যার, আমাদের জাল অনেক দূর পর্যন্ত ফেলতে হবে, ইন্টারস্টেট। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.